আমাদের সবারই স্বপ্ন থাকে নর্থ আমেরিকায় একটা ডিগ্রি নেওয়ার। সাধারণত এই নর্থ আমেরিকার স্বপ্ন পূরণের জন্য যে প্যাকেজটা দরকার হয় তার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জিম্যাট অথবা জিআরই। জিআরই সাধারণত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসদের জন্য প্রযোজ্য, আর জিম্যাট হচ্ছে গিয়ে যারা ম্যানেজমেন্ট স্কুলে পড়তে চায় তাদের জন্য প্রযোজ্য। এখন জিম্যাট কিংবা জিআরই এটা কিন্তু সাধারণত যারা পিএইচডিতে যায় তাদেরও লাগে, যারা হচ্ছে গিয়ে কোনো মাস্টার্স করতে যাচ্ছে অথবা যারা এমবিএ করতে যাচ্ছে তাদেরও লাগে। এখন বলা চলে যে এটা ছাড়া কি কোনো স্কুল বা কোনো ইউনিভার্সিটি আছে কানাডা কিংবা আমেরিকায় ইউএসএতে যেখানে হচ্ছে গিয়ে যাওয়া যায় উইদাউট জিম্যাট আর জিআরই? কিছু আছে কমিউনিটি কলেজ ইউএসএতে, কিন্তু এই কমিউনিটি কলেজগুলো আসলে খুব বেশি প্রেফারেবল না। সুতরাং আমরা ধরে নিতে পারি যে আসলে সব জায়গায় ইউএসএতে জিআরই জিম্যাট লাগে। অন্যদিকে কানাডার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোয় হচ্ছে গিয়ে আপনার জিম্যাট কিংবা জিআরই ছাড়া শুধু আইএলটিএস দিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু ওইসব ইউনিভার্সিটিতেও দেখা যাচ্ছে আপনি শুধু মাত্র অ্যাডমিশন পাবেন বাট ফান্ডিং পাচ্ছেন না। নর্থ আমেরিকার স্বপ্ন পূরণের জন্য যেহেতু সবথেকে বড় হার্ডেলটা হচ্ছে এই জিম্যাট কিংবা জিআরইতে ভালো মার্কস পাওয়ার, সুতরাং আমরা ধরে নিতে পারি আমাদের নর্থ আমেরিকা যাওয়ার যে প্রিপারেশনটা ফার্স্ট স্টেপ হচ্ছে কি জিআরই এবং জিম্যাটের জন্য প্রিপারেশন শুরু করা। তো আপনার প্রিপারেশন টাইমটা কতখানি নেবেন এটা ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার স্কুলিং সব কিছুর উপরে। এখন আমি কয়েকটা ওয়েবসাইটের কথা নাম বলছি, আপনারা এখানে দেখবেন যে বিভিন্ন রকম স্টাডি প্ল্যান আছে। এই স্টাডি প্ল্যানগুলোয় আবার বলা আছে যে কার জন্য এটা বেশি অ্যাপ্লিকেবল, কাদের মানে কে কোনটা সিলেক্ট করলে সুবিধা হবে। তো সাধারণত আপনার কোনো প্রিপারেশন শুরু করার আগে এই ওয়েবসাইটগুলোর এই স্টাডি প্ল্যানগুলো আগে আপনাকে পড়তে হবে, তাহলে আপনি বুঝবেন আপনার জন্য কোনটা প্রযোজ্য। ওয়েবসাইটগুলো হচ্ছে মাগুশ আছে, জিম্যাট ক্লাব, ফোরাম, ম্যানহাটন প্রেপ, bittheGMAT.com। এগুলো হচ্ছে জিম্যাটের জন্য বেশি প্রযোজ্য, মাগুশ হচ্ছে জিআরইর জন্য বেশি প্রযোজ্য। এখন স্টাডি প্ল্যানটা হয়তো বা অনেকের জন্য 6 মাস হতে পারে, আমার মনে হয় অপটিমাম হচ্ছে 6 মাস। আপনি যে 6 মাস টাইম নিয়ে শুরু করেন এটা পড়াশোনাটা করা, তাহলে দেখবেন যে আপনার মানে একটা ভালো স্কোর আসবে। এখন ভালো স্কোর বলতে আমরা কি বুঝি? বাইরে আপনার যদি স্কলারশিপটা পেতে চান আপনি উইথ অ্যাডমিশন, তাহলে আপনার বেটার টু গেট এ স্কোর অ্যাবাভ 600। অ্যান্ড ইভেন এখন যদি আরও কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, আর 1 বছর পরে হয়তো দেখা যাবে যে এটা 640 বা 650-র উপরে চলে গেছে, যে একটা এই স্কোর না হলে আপনি স্কলারশিপটা আপনার জন্য মানে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। যদি স্কলারশিপ ডিপেন্ড করে আরও বিভিন্ন ফ্যাক্টরের উপরে, সেটা আমি আরও পরে আসছি, বাট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। স্টাডি প্ল্যানগুলোর কথা বলছিলাম, এগুলো দেখা যাচ্ছে যে এমনিতেও আপনাকে বলা থাকবে যে কী কী মেটেরিয়ালস আপনাকে কভার করতে হবে, কিন্তু আমি কিছু আপনাদের জন্য বলে দিতে চাচ্ছি যেগুলো হচ্ছে গিয়ে খুবই কমন এবং এগুলো ফলো করা উচিত। আমার সাজেশন হলো কি, আপনারা সবসময় ওজি ফলো করবেন, অফিসিয়াল গাইড। অফিসিয়াল গাইড হচ্ছে নাম্বার 1 জিম্যাট কিংবা জিআরইর জন্য অফিসিয়াল রিসোর্স। অফিসিয়াল গাইড আপনার লেটেস্টটা ফলো করবেন, প্লাস আরও তার আগের ভার্সনটার সাথে রাখবেন, যেহেতু 2টা পড়া বেটার আর কি, 2টা শেষ করা বেটার। এছাড়া আরও কিছু আসে কোয়ান্ট কিংবা ভার্বালের জন্য আলাদা করে রিভিউ দেয়, সবগুলোই অফিসিয়াল গাইড। আপনারা অফিসিয়াল ছাড়া আনঅফিসিয়াল কোনো রিসোর্সেস ব্যবহার করবেন না। সেকেন্ড, অফিসিয়াল গাইড ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন জিম্যাট কিংবা জিআরই। জিম্যাটের হচ্ছে জিম্যাট প্রেপ, আর জিআরইর জন্য আছে ইটিএস। এই টেস্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। 2টা টেস্ট থাকে সবসময় ফ্রিটা শেষ করার পরে আপনাকে আবার কিনতে হয়। অনেক সময় কোয়েশ্চেন প্যাকও কেনা যায়, এবং সেগুলো সবই অফিসিয়াল। আপনারা যেগুলো অফিসিয়াল শুধু সেগুলো ছাড়া অন্য রিসোর্সেস প্রথমে কখনোই ব্যবহার করবেন না। আর কিছু আমাদের মধ্যে অনেকে আছে যারা মনে করেন যে অনলাইন বিভিন্ন যে প্রেপ কোম্পানি আছে তাদের কোনো প্যাকেজ কিনলে সেটা দিয়ে প্রিপেয়ার করলে তারা সুবিধা মানে ভালো লাগে, তাদের সুবিধা মনে করেন, সেটা আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আমি জিম্যাটের জন্য সাজেস্ট করব যে যারা ভার্বালি উইক তারা হচ্ছে জিম্যাটটা ফলো করতে পারেন, বাট এটা কিন্তু নেসেসারি না। আগে আপনারা সব আপনাদের যেগুলো হচ্ছে অফিসিয়াল রিসোর্সেস আছে সেগুলো শেষ করে যদি আপনারা দেখেন যে না আমার এখনও আমি কনফিডেন্ট না, তখন আপনারা যেতে পারেন এরকম অনলাইন প্রেপ কোম্পানির প্যাকেজের কাছে। কিংবা আরেকটা হতে পারে যে আপনারা একদম আপনাদের যে প্রিপারেশনটা শুরু করবেন তখন যে আপনারা যদি একটা টেস্ট দিয়ে দেখেন, মানে একটা মক টেস্ট, তখন আপনার লেভেল বুঝে যদি মনে করেন না আমি এই সময়ের মধ্যে প্রিপেয়ার করার জন্য আমাকে একটা আলাদা অনলাইন প্রেপ সফটওয়্যার কিংবা একটা অনলাইন প্যাকেজের হেল্প নিতে হবে, তাহলে সেটা আপনারা তখন কিনে নেবেন।
ইজিম্যাট ছাড়া আপনাদের আরও মাগুস আপনারা দেখতে পারেন, এটা ভালো বলে। এছাড়া একটা জিনিস কি, যে একটা কথা আছে যে দ্য ইউনিভার্স ইজ দি আলটিমেট ফ্রি লাঞ্চ, এবং আমরা আমাদের মোস্ট হেল্প পেয়ে থাকি ফ্রি রিসোর্সেস থেকে। আমি আমার প্রিপারেশন থেকে বলতে পারি যে আমি ফার্স্ট টাইম যখন জিম্যাট দিই 2 বছর আগে 2014-তে, তখন আমি পাই 640, আর এখন এই 2016-তে এসে আমি কয়েকদিন আগে জিম্যাট দিয়ে পেলাম 710। তো আমার মনে হয়েছে আমি পুরোটা সময় ঠিক বলবো না, আমি প্রিপারেশন আগের সময়টা ঠিকই আমি সবসময় অফিসিয়াল রিসোর্সে ইউজ করেছি। এইবার মানে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমের আগে আমি বুঝি নাই, তখন হচ্ছে গিয়ে আমি বিভিন্ন জায়গায় আনঅফিসিয়াল রিসোর্সে ইউজ করতাম, তো ওইটা আসলে ঠিক ছিল না, আমি জানি আমার অভিজ্ঞতা থেকে। আর এইবার আমি যেটা বলবো যে আমার জিম্যাট ক্লাব ফোরাম আর ম্যানহাটন প্রেপের অনলাইন যে ফোরাম, এই দুটো আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়েছে। ম্যানহাটন প্রেপের যে অনলাইন ফোরামে রন পুরেবাল নামে একজন আছেন, যিনি সবগুলো এসসি মিস্টেক ডিসকাস করেন, তাকে আপনারা ফলো করবেন। জিম্যাট ক্লাব ফোরামে দেখবেন যে ওখানে আপনার বুনুয়েল নামে একজন আছেন, সে হচ্ছে ম্যাথ এক্সপার্ট, আপনি তাকে ফলো করবেন। কারিশমা আছে ভেরিটাস প্রেপে, সে অনেক সময় পোস্ট দেয় হচ্ছে গিয়ে আপনার জিম্যাট ক্লাব ফোরামে, অনেক সময় সে কোয়ার্টার উইজডম ভেরিটাস প্রেপের ব্লগে পোস্ট দেয় কিছু ম্যাথমেটিক্স নিয়ে, অল্টারনেটিভ ওয়েজ অফ ম্যাথমেটিক্স, আপনারা এগুলো ফলো করতে পারেন। জিম্যাট জিআরই নিয়ে অনেক কথা হলো, কিন্তু অ্যাপ্লিকেশন প্যাকেজের অন্যান্য এলিমেন্টসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এর মধ্যে আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দেখা যায় যে যারা হচ্ছে গিয়ে 2 বছর বা 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে বাইরে অ্যাপ্লাই করতেছে, তাদের জন্য অপরচুনিটি এমবিএর জন্য তো অবশ্যই অনেক বেশি, অনেক সময় তারা মাস্টার্সের প্রেফারেন্স পায়, আর পিএইচডিতে তো তারা পাবেই। তো দেখা যাচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কি রিলেভেন্ট হবে না, মানে কোন সেক্টরে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলে ভালো হয়, এটা ডিপেন্ড করে তারা কোন ধরনের মাস্টার্স বা কী ধরনের প্রোগ্রামে যেতে যাচ্ছে তার উপরে। আমরা অনেক সময় দেখি যে আমাদের যে টিচার্সরা, তারা কিন্তু সব থেকে আগে স্কলারশিপ পাচ্ছে, কারণ তারা অ্যাকচুয়ালি মাস্টার্স প্রোগ্রামে যায় এবং সাবজেক্ট রিলেটেড মাস্টার্স প্রোগ্রামে যায়, আর তারা এখান থেকে দেখা যায় যে এই যে মানে টিচিং প্রফেশন যেটা, এখান থেকে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে পারে বলে তারা সুবিধা পাচ্ছে এখান থেকে। আর এমনিতে যারা আমরা ধরেন ভালো কর্পোরেশনে চাকরি করছে, ভালো হোক আর যে কোনো কর্পোরেশনে চাকরি করছে, যদি সেই রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা দেখাতে পারে, তারা অনেকটা এগিয়ে যাবে তার অ্যাপ্লিকেশন প্যাকেজে। এছাড়া আইএলসে তো অবশ্যই আপনাকে একটা মর্যাদাপূর্ণ মার্কস তুলতে হবে, এবং আপনি আইএলসটা কখন দিবেন, এটা হচ্ছে কি যখন আপনি জিম্যাটের প্রিপারেশন শুরু করবেন, দেখবেন আপনার কিন্তু অলরেডি অনেক ইংলিশ চর্চা হয়ে যায়। তো আপনি যদি শেষের দিকে জিম্যাটটা দেওয়ার পরে বা জিআরই দেওয়ার পরেই আপনি আইএলস দেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন আইএলসের ভ্যালিডিটি থাকে হচ্ছে 2 বছর, আর জিম্যাট কিংবা জিআরইর ভ্যালিডিটি থাকে হচ্ছে 5 বছর। এছাড়া আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অনেক সময় ধরা হয়, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে যখন আপনার স্কুলগুলোর র্যাঙ্কিং নিচের দিকে নামতে থাকে, তখন তারা এক্সট্রা কারিকুলার্সের উপর এতটা ইম্পর্টেন্স দেয় না। সো বেসিক্যালি আমার মনে হয় যে 1 থেকে 10 বা 1 থেকে 20, টপ 20, টপ 10 যে প্রোগ্রামগুলো আছে, তারা হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা কারিকুলার্সকেও অনেক গুরুত্ব দিয়ে সব কিছু মিলিয়ে একদম প্যাকেজটা দেখে। এছাড়া আছে স্টেটমেন্ট অফ পারপাস। তো আমি আবার সেম ওয়েতে যেগুলো হচ্ছে প্রথম দিকে স্কুল, এরা হচ্ছে এগুলোর উপর বেশি ইম্পর্টেন্স দেয়, বাট অবশ্যই আপনার নিজের থেকে যখন আপনি মানে যেহেতু আপনার প্যাকেজটাই আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সো ইউ হ্যাভ টু গিভ ইম্পর্টেন্স টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইট। দেন আরও আছে হচ্ছে কি আপনার সিজিপিএ। অনেকে মনে করে সিজিপিএ একটা বড় হার্ডেল, অবশ্য আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে না, এরকম না। এবং আপনারাও যদি চাইলে দেখতে পারেন যে হায়ার স্টাডিজ গ্রুপ বাংলাদেশ কিংবা কানাডিয়ান প্রসপেক্টিভ স্টুডেন্টস বাংলাদেশ, এগুলো দেখবেন যে অ্যাকসেপ্টেন্স লিস্ট যেগুলো আছে 2013, 14, 15, 16, দেখবেন যে জিম্যাট জিআরইটা এবং সিজিপিএ এই দুটার কম্বিনেশনেই আসলে ভালো ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে আপনি ফান্ডিং পাবেন, এবং প্লাস ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো সিজিপিএ খুব বেশি মানে সিজিপিএ নিয়ে টেনশন করার খুব বেশি কোনো কারণ নাই। পাবলিকেশনও কিন্তু আপনাকে হেল্প করতে পারে। আপনি যদি 2-1টা পাবলিকেশন করেন, আপনার সিজিপিএ যদি 2.9 কিংবা 3 পয়েন্ট সামথিং থাকে, তাহলেও আপনি দেখবেন যে আপনি স্কলারশিপ পেয়ে গিয়েছেন। এবং মোস্টলি স্কলারশিপ, এটা সত্যি কথা যে ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সে আসে, কিন্তু বিজনেস থেকে পাচ্ছে না তা না, মানুষ কিন্তু স্কলারশিপ নিয়েই যাচ্ছে বাইরে পড়তে। হয়তো বা আপনার র্যাঙ্কিংটা আপনার পছন্দ মতো নাও হতে পারে। নর্থ আমেরিকার ইউনিভার্সিটিগুলো আসলে সিলেকশনের মধ্যে আপনাকে র্যাঙ্কিং নিয়ে খুব বেশি চিন্তা না করলেও হবে। যদি আপনি খুবই অ্যাসপায়ারিং হন, তাহলে ঠিক আছে, তখন আপনি টপ 10, টপ 20 আপনি টার্গেট করতে পারেন। ইন দ্যাট কেস আপনাকে পুরো পুলটা চিন্তা করতে হবে, মানে সবগুলো পার্টকে আপনার এক্সেল করে আনতে হবে। আপনারা যখন জিম্যাট কিংবা জিআরই প্রিপারেশন শুরু করছেন, তখনই বেসিক্যালি আপনাদের ইউনিভার্সিটি সিলেকশনের কাজটা শুরু হয়ে যায়, কারণ তখন আপনারা কিছু মানে
সিনিয়র্সদের সঙ্গে কথা বলে জানবেন যে কোন জায়গায় তারা ফান্ডিং পেয়েছে। এগুলোর সবথেকে বেস্ট মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া, মোস্টলি ফেসবুক। এছাড়া আপনারা দেখতে পারেন যে আমি যে অ্যাকসেপ্টেন্স লিস্টের কথাগুলো বলেছি, সেই অ্যাকসেপ্টেন্স লিস্টগুলো আপনারা খুব ভালো করে দেখতে পারেন, স্ক্রুটিনাইজ করতে পারেন যে আসলে কোথায় কে ফান্ডিং পাচ্ছে। আর আমি মনে করি যে বাংলাদেশ থেকে বেশিরভাগই যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার 100 কিংবা 100 or 200-এর মধ্যে, টপ 100 কিংবা টপ 200। খুব কমই আছে যারা হচ্ছে গিয়ে টপ 10 কিংবা টপ 20-তে আছে। কিন্তু আপনি যদি চান যে আপনি ওরকম একটা জায়গায় আপনার নেক্সট হায়ার ডিগ্রিটা পারসিউ করতে চান, তাহলে অবশ্যই সেটা আপনারা পারেন এবং এটা মানে ভেরি মাচ পসিবল। এইসব ইউনিভার্সিটিগুলো কিন্তু খুব ভালো অ্যামাউন্ট অফ স্কলারশিপ দেয়। অবশ্যই আপনাকে একটা এক্সেপশনাল স্টুডেন্ট হতে হবে, জাস্ট নট এ স্টুডেন্ট, এক্সেপশনাল পারফর্মার ইন ইচ অ্যান্ড এভরি কেস যেগুলো আপনি আপনার লাইফে করেছেন, এবং এগুলো সবগুলো আপনি আপনার স্টেটমেন্ট অফ পারপাসের মাধ্যমে তুলে ধরতে পারেন। এবং ওইটা কিন্তু আমাদের আলটিমেট ড্রিম। প্রথম দিকে ইউনিভার্সিটিগুলোর মধ্যে কলাম্বিয়া ইউনিভার্সিটি কিন্তু ফান্ডিংয়ের দিক থেকে বেশ জনপ্রিয়। আরও আছে কর্নেল ইউনিভার্সিটি, আরও আছে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন। এগুলো হচ্ছে একদম প্রথম দিকে, এবং এগুলো সাধারণত এখানে আমাদের দেশ থেকে মানুষ যাচ্ছে না এমন না। আর এছাড়া আপনারা যদি হার্ভার্ড এবং MIT টার্গেট করেন, সেগুলো আপনার বেশ ভালো অ্যামাউন্ট অফ স্কলারশিপ আছে, অবশ্যই তখন আপনাদেরকে একদম বেস্ট স্টুডেন্ট বা বেস্ট পারফর্মার হতে হবে। ইউনিভার্সিটি সিলেকশনটা যখন আপনারা যখন খুঁজতে শুরু করবেন, সায়েন্স স্টুডেন্টসের জন্য মেইনলি যেটা করতে হয়, তাদের প্রফেসরদের সাথে মেইলে যোগাযোগ করতে হয়। প্রফেসর কাদের সাথে যোগাযোগ করতে হবে এই ব্যাপারে আপনারা ভালো জানতে পারবেন ওই ইউনিভার্সিটিতে কোনো ভাইয়া পড়তেছে, কোনো আপু পড়তেছে তাদের কাছ থেকে। আবার দেখা যায় যে সায়েন্সের মতো কিন্তু বিজনেসের স্টুডেন্টসের জন্য একই রকম না, প্রযোজ্য না। তারা কিন্তু সরাসরি প্রফেসরদের সঙ্গে কন্ট্যাক্ট করলে হয় না, তারা বেসিক্যালি কন্ট্যাক্ট করে হচ্ছে কি প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে, যেরকম MBA প্রোগ্রাম কোঅর্ডিনেটর, PhD প্রোগ্রাম কোঅর্ডিনেটর। দেখা যায় তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারা জানতে পারে যে ওখানে বেসিক্যালি ফান্ডিং আছে কি না। আমি আপনাদেরকে একটা কমন মেইলের কনভারসেশনের একটা উদাহরণ দেই যে আমরা বিজনেস স্টুডেন্টসরা কীভাবে মেইলে অ্যাপ্রোচ করি। আমরা লিখি যে আপনাদের এখানে ফার্স্ট সেমিস্টার থেকে আপনারা ফান্ডিং দিতে পারবেন কিনা, আর বলি যে আপনাদের অনেক সময় জিজ্ঞেস এটা আপনারা করবেন, অনেক সময় উত্তর দেয় না, সেটা হচ্ছে গিয়ে আপনাদের অ্যাভারেজ GMAT স্কোর কত, আপনাদের অ্যাভারেজ CGPA কত। তো এইরকম করে আপনারা যদি একটা মেইল থ্রো করেন, দেখবেন যে একবার রিপ্লাই না দিক আপনারা বারবার ট্রাই করে যাবেন। এখানে ট্রাই করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আরেকটা জিনিস কিন্তু আপনারা করতে পারেন, সেটা হচ্ছে কি আপনারা কিন্তু ফোন দিতে পারেন। ফোন দিয়ে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল কল দিয়ে সরাসরি কথা বলেন যে আপনার এই স্কোর এত কিছু এই করেছেন, আপনি এখন ওই ইউনিভার্সিটিতে আপনাকে ফার্স্ট সেমেস্টারে এই প্রোগ্রামে ফান্ডিং দিতে পারবে কিনা। তখন হয়তো বা আপনি GMAT GRE দেননি, বাট আপনি তাদেরকে এটাও বলতে পারেন যে আপনার এক্সপেক্টেড স্কোর এটা, সো এই স্কোরে ওনারা কীরকম আপনাকে কনসিডার করবে। দেখা যায় যে পুরো প্রসেসটা মানে আপনার GMAT GRE আপনাকে আমি আগেই বলেছি যে অন অ্যান অ্যাভারেজ আপনার 6 মাস লেগে যায় GMAT GRE প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার জন্য। তারপরে আপনার যদি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার আরও প্রায় 3 থেকে 4 মাসের মতো লেগে যাবে। সো আমি ধরে নিচ্ছি আপনার 1 বছর প্রিপারেশন অবশ্যই লাগবে। যদিও আপনি খুব সিরিয়াস থাকেন তাহলে 1 বছর, অনেক সময় এর থেকে বেশি সময় লেগে যায় বাইরে কোথাও অ্যাপ্লাই করতে, অ্যাকসেপ্টেড হতে। আর এর মধ্যে তো অবশ্যই আপনাকে IELTS দিয়ে দিতে হবে, আর সমস্ত কাগজপত্র আপনার হাতে থাকতে হবে। কাগজপত্রের মধ্যে আমি বুঝাচ্ছি আপনার ট্রান্সক্রিপ্ট, ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট, তারপরে আছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এগুলো সবে আপনাকে DHL এর মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে হবে, কুরিয়ারের মাধ্যমে। সো বেসিক্যালি এগুলো সবই আপনাকে এর মধ্যেই গ্যাদার করতে হবে। সো এগুলো মাথায় রেখে তারপরে মাঠে নামবেন। এরপর আমরা আসি একদম সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা, যেটা হচ্ছে খরচ। পুরো প্রসেসটাই আপনার খরচ কত হবে। দেখা যাবে যে আপনার GMAT GRE পরীক্ষা দিতে $250 খরচ হচ্ছে, প্লাস আপনাকে IELTS কিংবা TOEFL-এর জন্য দিতে হলে আমি আরও ধরে নিচ্ছি আরও 200 খরচ হচ্ছে, $200। সো মোট $450 এইখানে। তারপর আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিস কিন্তু $50 থেকে $100 হয়, প্লাস আপনাকে GMAT GRE স্কোরটা এখান থেকে পাঠাতে হয়, যেটার জন্য 25 কিংবা এরকম দিস অ্যামাউন্ট অফ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মানি লাগে। আর তাছাড়া আপনার IELTS স্কোর পাঠাতেও আপনার হচ্ছে প্রায় $30 মতো লেগে যায়, $30 থেকে $40 মতো। তো আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আপনাকে লাগছে $150। আর আপনি যদি 10টা ইউনিভার্সিটি, মিনিমাম 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা ইজ টু বি ইন আ সেফ জোন। তো 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা মানে হচ্ছে কি আপনার $1500। এছাড়া আপনার আরও আছে হচ্ছে কি প্লেন ভাড়া, যদি আপনি চান্স পেয়ে যান এভরিথিং ওয়ার্কস আউট অল রাইট, তাহলে আপনার প্লেন ভাড়ায় হচ্ছে $1200 আপনি ধরে রাখতে পারেন। আরও যদি আপনার কেনাকাটা এসব সব মিলে আরও আপনি ধরে রাখতে পারেন $800। আর এছাড়া আপনাকে ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট তুলতে হলে যা খরচ হবে এটা খুব নগণ্য পরিমাণ। এটা আপনার ধরেন আমি যদি ডলারে বলি তাহলে $50। তো আপনার মোটামুটি সব খরচ বলতে এর মধ্যেই কভার হয়ে যাবে।
পরামর্শ তো অনেক হলো, এবার আমার ব্যাপারে বলি। আমার প্রথম জিম্যাট স্কোর ছিল হচ্ছে 640, এটা ছিল আমার 2014-এ দেওয়া। আর এখন আমার এই কয়েকদিন আগে আমি আবার দিলাম, এবার হচ্ছে 710 এসেছে। বাট আমি ইউটি ডালাসে অ্যাপ্লাই করেছিলাম গত ফলে। সো মানে সাধারণত 1 বছরের পরেই অ্যাকচুয়ালি আপনার মানে 1 বছর আগেই আপনাকে অ্যাপ্লাই করতে হয়, কিংবা 1 বছর 6 মাস আগে। তো আমার তখন আমি 640 দিয়ে অ্যাপ্লাই করে এখন হাফ টিউশন ওয়েভার নিয়ে ইউটি ডালাসে যাচ্ছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য আমার তরফ থেকে রইল শুভকামনা। দেখা হবে নর্থ আমেরিকায়। ধন্যবাদ।